যারা সারা বছর পড়াশোনা করতে পারো নাই বিভিন্ন কারণে আজকের এই 20 মিনিটের ক্লাসে তুমি ইংরেজি ফার্স্ট পার্টে পাস করে যাবে। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একটা একটা করে দিব, একটা একটাই পরীক্ষার মধ্যে আসবে। দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আরো একটু জিনিস সহজ করে দেই। আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, ইংলিশ সেকেন্ড পার্ট, আইসিটি গ্রুপের সব সাবজেক্ট, আরও যে পরীক্ষাগুলো আমাদের আছে, সবগুলা পরীক্ষার সাজেশন, পিডিএফ, ভিডিও সবগুলা তুমি একত্রে আমাদের এই চ্যানেলে পাইবা। এই জন্য আমাদের চ্যানেলটা প্লিজ তুমি সাবস্ক্রাইব করে দাও। আরেকটা কাজ তোমাকে করা লাগবে, পিডিএফ তো আর এখানে দেওয়া যাবে না। পিডিএফগুলো পাওয়ার জন্য তুমি এখনই ভিডিওটা রেখে ফেসবুকে যাও, তারপরে এসে তুমি ভিডিওটা দেখো। ফেসবুকে গিয়া আমাদের যে পেজ টিচ মিজান বিডি, TEACHMIZANBD, টিচ মিজান বিডি নামে যে ফেসবুক পেজটা তুমি এখন পাইছো হাতে, এটাকে প্লিজ ফলো দিয়ে রাখো, তোমার অনেক উপকার হবে। সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা, অ্যাডমিশন সব ওখানে দেওয়া হবে, প্লাস হলো তোমার সব সাজেশনটা তুমি ওখানে পাইবা। প্লিজ তুমি ফেসবুকে একটু যাও, গিয়ে এটা ফলো দিয়ে রাখো, তোমার অনেক বেশি উপকার হবে ভাইয়া। তুমি যাও ওখানে, প্লিজ যাও। এখন আমরা এই সবগুলা জিনিস আলোচনা করব। দেখো আশা করি সবাই ফলো দিয়ে আসছো, প্লিজ ওখানে তুমি ফলোটা দিয়ে রাখো, ভালো হবে তোমার। দেখো আমরা এই সবগুলা জিনিস এখানে আলোচনা করবো একদম অল্প সময়ের মধ্যে। একটা গ্রাফ চার্ট, একটা পাই চার্ট, একটা স্টোরি, একটা সামারি, একটা রিয়ারেন্স, একটা ইনফরমেশন লেটার, একটা থিম, একটা প্যাসেজ, কোয়েশ্চেন কিভাবে আনসার করব, তারপরে 3টা প্যারাগ্রাফ, তারপরে একটা ইমেল, একটা অ্যাপ্লিকেশন, একটা ফরম্যাট। ঠিক আছে, সবগুলা জিনিস আমরা এক বাই এক পড়বো। এখন দেখো সবার আগে আমরা গ্রাফ চার্টটা পড়বো। তুমি কিন্তু ভিডিও পুরো দেখবা আর এটা ফলো করে দাও ভাই, আর এটা তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমার উপকারের জন্য বলতেছি। এবার আমরা গ্রাফ চার্ট নিয়ে কথা বলবো। দেখো একেবারে শর্টকাট, এই গ্রাফ চার্টটা আসলে এখন পরীক্ষার মধ্যে যে গ্রাফ চার্টে আসুক কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, যেটাই আসুক। ধরো এটাই আসছে পরীক্ষার মধ্যে, তো এখানে একটা ব্যাপার তুমি লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো একটা ব্যাপার, যে এই পাশে দেখো নিচে যে দেওয়া আছে, নিচের যে পার্টটা 2006, 2007, 2008, 2009, 2010, এটা হলো এক্স অক্ষ বরাবর। আর যে এদিকে যেটা আছে, যে এই পাশে দেখো যেটা আছে, এখানে আছে 0, তারপরে 5, 10, এই যে এই পাশে যে একটা উঠেছে, তাই না, এখানে উঠানামার একটা বৃদ্ধি আছে। এই হলো ব্যাপার, গ্রাফ চার্টটা তুমি দেখে নিলা। এখন গ্রাফ চার্ট তুমি আনসারটা কেমনে করবা, দেখো এখানে যেভাবে আছে হুবহু তুমি লিখবা। এখন ধরো পরীক্ষার মধ্যে যে গ্রাফ চার্টটা আসবে, ধরো কথার কথা এখানে আসছে দ্য গ্রাফ চার্ট শো দ্যাট দ্য নাম্বার অফ অ্যাপল ট্রি। এখন এই যে এটা হলো টাইটেল, এই টাইটেলটা করবা কি তুমি একদম খাতার মাঝ বরাবর লিখবা, লেখার পরে তুমি আনসারটা শুরু করবা। কিভাবে দেখো এখানে লেখা আছে দ্য গ্রাফ শো অথবা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট, দুইটার থেকে যে কোনো একটা লিখবা। লেখার পরে দেখো লাল কালার দিয়ে লিখে দিয়েছি বিষয়টা লিখবা। বিষয় বলতে কোনটা, যে টপিকটা তুমি আন্ডারলাইন সুন্দর করে উপরে লিখেছো ওইটা, যেটা পরীক্ষা আসছে। তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম, তারপরে কি দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, বিষয়টি লিখবা। এখন দেখো 2006 থেকে 2010 পর্যন্ত যে সালটা সবচেয়ে কম আছে, আমি কি লিখবো, ওই যে লোয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টি এখানে লিখবো। ওয়াস ইন দ্য ইয়ার, সাল, এই যে সাল আছে না, ওই সালের মধ্যে আমরা কোনটা লিখবো, যেটা সবচেয়ে কম ওইটা লিখবো। ঠিক আছে, তারপরে এন্ড ইট ওয়াস, এখানে পার্সেন্ট লেখা না, এই পার্সেন্টের মধ্যে ওই যে কম যে সালটা আছে ওই সালের যে পার্সেন্টটা এটা লিখবো। ঠিক আছে, তারপরে ওয়ান দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, তারপরে কি লিখবো, বিষয়টা লিখবো। বিষয়টা মানে যেটা আমাদের টপিকটা আসছে এই টপিকের নামটা এখানে লিখবো। তারপরে দেবো ওয়াস ইন দ্য ইয়ার অফ, দিয়ে এখানে আমরা সালটা দিব, কোন সালটা দিব যেটা সবচেয়ে বেশি। আমি আবারও বলতেছি, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এইচএসসি পরীক্ষার মধ্যে শুধুমাত্র পাস অথবা 40 মার্ক পাইলেই সে এনাফ, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, সবার জন্য কিন্তু না। এই ভিডিওটা যারা ভালো স্টুডেন্ট তারা এটা কেন লিখবে, যারা পাস নিয়ে টানাটানি লাগছে তাদের জন্য মূলত এইটা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ইট ওয়াজ, পার্সেন্ট কোনটা দিলাম, একদম হাইয়েস্ট যেটা। এরপরে লেখা আছে ইট, এখানে দেখো 3টা লাল কালারের ওয়ার্ড আছে, এটার মানে হলো বৃদ্ধি। 3টা থেকে তুমি যে কোনো একটা লিখলা। অ্যারাউন্ড, তারপরে একটা প্রথম যে পার্সেন্টটা এখানে লিখবা সর্বোচ্চটা, তারপরে 2 দিয়া, তারপরে যে পার্সেন্টটা এটার মধ্যে লিখবা সর্বনিম্নটা। ফ্রম দ্য ইয়ার, এখানে কি লিখবা, সবচেয়ে বড় যে সালটা এটা, তারপরে 2 দিয়া, তারপরে ছোট যে সালটা এটা। ওকে, এখানের কাজ কিন্তু শেষ। আচ্ছা আমরা সামনের দিকে যাই। পরে দেখো লেখা আছে ইন সাল, এখান থেকে যে শুরুটা হবে, এখান থেকে এই যে ইন এর পরে এখান থেকে একদম সিরিয়ালি দেখো 2006 থেকে নিচে দিয়ে দিয়েছি আমি, দেখো এই যে এখানে দিয়েছি 2006 থেকে শুরু করে 2010 পর্যন্ত, এখানে যে সিরিয়ালটা আছে ইন 2006 সাল, বিষয়টা লিখবো মানে যে টপিকটা আসছে। তারপরে ইট ওয়াজ 2006 সালের যে পার্সেন্টেজ আছে ওটা লিখবো। তারপরে ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ 2006 এর পরে 2007, তারপরে 2007 দিব। ডিউরিং দিস পিরিয়ড ইট ভেরিয়েড ফ্রম, এই যে 2007 এর পার্সেন্টেজ দিব টু, তারপরে দেখো এই যে ফ্রম এর পরে যে পার্সেন্টটা আছে এখানে দিব আমরা সর্বোচ্চ পার্সেন্টটা, আর 2 এর পরে দিব কি সর্বনিম্ন পার্সেন্টটা। ওকে, তারপরে দেখো হাউএভার ইন সাল, হাউএভার ইন সাল এখানে দিব 2007, তারপরে বিষয়টি লিখবো, তারপরে 2007 এর যে পার্সেন্ট আছে ওটা দিব, এন্ড ইন
সাল, আবার দিব কি 2008, তারপরে লিখবো বিষয়টি ইট ওয়াজ 2008-এর যে সালটা আছে ওইটা দিব। এগিন দেওয়ার পরে দেখো সামনের দিকে গিয়া ইট ওয়াজ এই যে পার্সেন্ট, তারপরে দিব এখানে 9 অথবা মনে করো 10 দিলা, 10 ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার। ওকে, এইভাবে তুমি এখানে গ্রাফটা পুরা করবা। লাস্টের যে লাইনটা ধাস অথবা ফাইনালি যে কোনো একটা দিলা, তারপরে দা গ্রাফ শো দ্যাট পুরা লাইনটা তুমি এখানে দিলা। দেওয়ার পরে রাইস এন্ড ফল অথবা এটা লিখবা অথবা সাম অন দ্য ইনক্রিজ এটা লিখবা, লিখে তারপরে অফ দিয়া লাস্টে কি দিবা বিষয়টা দিবা, তাহলেই তোমার গ্রাফ এখানে শেষ। পরীক্ষায় যে গ্রাফই আসুক না কেন তুমি এভাবে এটা কভার করে ফেলবা। ঠিক আছে, আমাদের গ্রাফ শেষ। এখন আমরা যেটা দেখবো, তোমরা যদি ভাই এখনো সাবস্ক্রাইবটা না করো, সাবস্ক্রাইবটা করো, তোমার উপকারের জন্য বলতেছি, আমার উপকারের জন্য না। আর যদি ফেসবুকটা ফলো দিয়ে না থাকো, প্লিজ ফেসবুকে যাও, টিচ মিজান বিডি, ওটা লিখে যে পেজটা আসবে ওটা ফলো দিয়ে রাখো, তোমারই উপকার হবে। কারণ সামনে সেকেন্ড পার্ট, তারপর আইসিটি সব সাজেশনগুলো তুমি ওখানে পিডিএফ আকারে পাইবা, এটা তোমার উপকারের জন্যই বলতেছি আমি, তুমি ওখানে দেখে ফেলো। পাইচার্ট দেখো, তো পাইচার্ট শিখবো কয়টা, মাত্র একটা। এটা খুবই সহজ, এখানে একটা গোল চাক্কার মতো একটা পাইচার্ট দেওয়া আছে পরীক্ষার মধ্যে যেটা আসবে। এখানে দেখো কালারিং করে দেওয়া আছে, যে ক্রিকেটের একটা কালার, ফুটবলের একটা কালার, বাস্কেটবলের একটা কালার, তারপরে হকির একটা কালার, সবগুলা কিন্তু আলাদা আলাদা কালার দেওয়া আছে এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো লিখবো কিভাবে। প্রথম কাজটা কি করব, যেটা পরীক্ষার মধ্যে আসবে ওই যে হেডিংটা আছে, হেডিংটা মাঝ বরাবর লিখবো, তার নিচের থেকে আমি লেখা শুরু করবো। ওকে, দা পাই চার্ট শো দ্যাট অথবা দা পাই চার্ট ইজ অ্যাবাউট, দুইটার থেকে যে কোনো একটা লিখবো। লেখার পরে যে বিষয়টা পরীক্ষার মধ্যে আসছে আমি ওইটা দিয়ে দিব। ওকে, তারপরে অ্যাকর্ডিং টু দা পাই চার্ট ট্রাম অফ দ্য লোয়েস্ট পার্সেন্ট। ওকে, দেখো বিষয়টি লিখবো, লিখে ইন ছোট অংশের নাম, দেখো এদের মধ্যে সবচেয়ে ছোট কে, ক্রিকেট, তাহলে ক্রিকেট লিখবো, অ্যান্ড ইট ওয়াজ, ক্রিকেটের যে পার্সেন্টেজ আছে ওটা দিব। তারপরে ওয়ান দ্য আদার হ্যান্ড দিয়া এখানে দিব যে সবচেয়ে বড় যে পার্সেন্টেজ আছে ওটা দিব, আর সবচেয়ে বড় যে নামটা আছে ওইটা দিব। অ্যান্ড ইট ওয়াজ দিয়া ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ অ্যারাউন্ড, দেখো সবচেয়ে বড়টা দিবা, তারপরে দিবা সবচেয়ে ছোটটা ইট ওয়াজ, তারপরে দেখো বড় অংশের নামটা দিবা, তারপরে ছোট অংশের নামটা দিবা, আর কোনো কাজ এখানে নাই। তুমি যদি ভিডিওটা আগে নাও পড়ে থাকো, এখন দেখলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তারপরে দেখো দা পাই চার্ট ট্রাম হবে, প্রথম অংশটার নাম বিষয়টি লিখবা। প্রথম অংশ বলতে কোনটা, ওই যে সবচেয়ে বড় যেটা প্রথম অংশ এটা, তারপর ইট ওয়াজ, তার পার্সেন্টটা ইন, দ্বিতীয় অংশটার নাম। দ্বিতীয় অংশ বলতে কোনটা, দেখো এখানে যেটা বোঝাচ্ছে, এখানে যে ক্রিকেট এটা ছিল সবচেয়ে বড়, তারপরে দেখো তার ফুটবল, তারপরে এটা হলো দ্বিতীয়, তারপরে দেখো বাস্কেটবল এটা হলো তৃতীয়, তারপরে হকি এটা হলো কি চতুর্থ। এই জন্য একটা সিরিয়ালি আমরা এখানে বসায় দিব, এখানে আর কোনো কাজ নাই, জাস্ট খালি সিরিয়ালি বসাইবা আর কাজটা হয়ে যাবে। এখন পরীক্ষার মধ্যে যেটাই আসুক, হাউস হোল্ড আসতে পারে, তারপর ইনকাম আসতে পারে, তারপরে ধরো ওই ইন্টারনেট আসতে পারে, অথবা এই যে কি বলে এটাকে ইয়ারসিটি আসতে পারে, পরিবেশ দূষণ আসতে পারে, যেটাই আসুক না কেন তুমি জাস্ট খালি এখানে যেমনি আসে খালি এমনি খালি তুলে দিবা, তাইলেই তোমার এখানে হয়ে যাবে। ঠিক আছে, কিছু না লিখে আসার থেকে লেখা কিন্তু ভালো, এই জন্য কিন্তু এটা। আচ্ছা, আমরা গ্রাফ চার্ট পড়ে ফেলেছি, এখন যেটা দেখবো একটা স্টোরি, জাস্ট তুমি একটা স্টোরি শিখবা। কয়টা স্টোরি, একটা স্টোরি, একটা স্টোরি লিখে তোমার সবগুলা কাজ হয়ে যাবে। এখানে যেভাবে আছে এভাবে লিখবা। প্রথম কাজটা কি করতে হবে, তোমাকে টাইটেল লিখতে হবে। টাইটেল সবাই এখানে স্ক্রিনশট নিতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো প্রথমে তোমাকে টাইটেলটা লিখতে হবে, দ্য স্টোরি অফ, এই যে টাইটেলটা লিখতে হবে। এখানে টাইটেলের মধ্যে তোমাকে 2 অথবা 3 মার্ক দিয়ে দিবে টাইটেলের মধ্যে। তো টাইটেল লেখার পরে দেখো শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন লেখা থাকে সেগুলো লিখবে। তারপরেই এখানে যে স্টোরিটা দিয়েছি আমি, দেখো এখানে জাস্ট একটা ডটর দিয়ে একটা লাল দাগ দেওয়া আছে, এই লাল দাগের মধ্যে কি লিখবা এটা একটু পরে দিচ্ছি। দেখো এই সম্পূর্ণটা একটু কষ্ট করে হলেও তুমি এটা শিখে ফেলো, একটু কষ্ট করে হলেও, তাহলে এটা তুমি শিখে ফেলছো। আচ্ছা, তা দেখো সামনে দিয়ে গেলাম, এতটুকু যে কোনো স্টোরি আসুক না কেন তুমি জাস্ট এটা লিখে দিবা, কাহিনী শেষ। মানে কোনো কিছু না পারার থেকে পারা তো ভালো। আচ্ছা, এবার দেখো লাল দাগ যেখানে ছিল না, লাল দাগটা জাস্ট একটা, পরীক্ষার মধ্যে যদি ট্রাস্টিকাও আসে তাহলে ওয়াটার লিখবা, বায়াজিৎ বুস্তামি আসলে ওই লাল দাগে কি লিখবা, ওয়াটার লিখবা। তার মানে এখানে যে কালো দাগগুলো আসে এইগুলা যদি পরীক্ষার মধ্যে আসে, তুমি কি করবা, যে লাল দাগ যেগুলো দেওয়া আছে না, ওখানে বলেছিলাম না এই জায়গাটা, এই যে লাল দাগ দেওয়া আছে এখানে তুমি কি করবা, ওখান থেকে আইনে শুধু এটা দিয়ে দিবা, তাহলেই তোমার কাজ শেষ। ওকে, আমাদের স্টোরি কিন্তু শেষ। এখন দেখবো আমরা সামারি, যে তুমি কিভাবে সামারিটা লিখবা। সামারির মধ্যে জাস্ট এখানে যা আছে জাস্ট খালি 5 লাইন তুমি তুলে দিবা, তাহলেই হয়ে গেল। তুমি রাত্রে প্রয়োজনে রাত্রে এটা শেষ করে তুমি ঘুমাও। ঠিক আছে, আচ্ছা দেখো সামারির প্রথম লাইন তুমি কেমনে লিখবা, দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ। এখন পরীক্ষার মধ্যে যে টপিকটা আসছে, নেলসন ম্যান্ডেলা হইতে পারে, অথবা অ্যাডোলেসন হইতে পারে, অথবা ধর আমেরিগো হইতে পারে, অথবা আরো যে কোনো একটা টপিক হইতে পারে, যে কোনো টপিক আসুক না কেন, যেটা আসবে প্যাসেজের যে বিষয়টা আছে এটা শুধু জাস্ট তুমি লিখে দিবা। এই লাইনও লিখতে পারো, ইচ্ছা করলে নিচেটাও লিখতে পারো, যে কোনো একটা। ধরো তুমি একটা শিখলা, দ্য লিডিং অফ থিম, এটা শিখলা। শিখার পরে দেখো দ্বিতীয় লাইন যেটা আছে, জাস্ট এখানে অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং এন্ড দ্য গ্রিপিং ইস্যু উইচ ক্যান নট উইথাউট আওয়ার ডিপ অ্যাটেনশন, এই কথাটা লিখে দিবে, এটা দ্বিতীয় লাইন চলে গেল।
তারপরে দেখো তৃতীয় এবং চতুর্থ লাইন যেটা আছে প্যাসেজ থেকে তোমার যে লাইনটা ভালো লাগবে মানে ইম্পর্টেন্ট দেখে যে লাইনটা ভালো লাগতেছে ওখান থেকে লাইনটা নিবা, লাইনটা নেওয়ার পরে তুমি যে লাইনটা নিয়েছো ওইটার মধ্যে যদি কোনো প্রিপোজিশন থাকে এই প্রিপোজিশনটাকে ধরে তুমি সামনে নিয়ে চলে আসবে, এতটুকু কাজ তুমি করে দিও। ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1998। দেখো ইন 1998 কথাটাকে সামনে নিয়ে আসছি, আর কোনো কাজ করি নাই। প্রিপোজিশন থাকলে তুমি কি করবা, সামনে পিছনে করবা, আর মাঝখান থেকে ছোট একটা শব্দ নিবা, সাবজেক্ট নিবা না, ভার্ব নিবা না, এরকম দিয়া একটা তুমি বাক্য করে ফেলবা ফ্রেজের মতো, তাহলেই কিন্তু তোমার মোটামুটি এটা হয়ে যাবে। এটা হলো আমাদের তৃতীয় লাইন অথবা চতুর্থ লাইন, তুমি আমাদের লিখবা। এবার লাস্টের লাইনে এখানে যা আছে তা তুমি হুবহু তুলে দিবা, তাহলেই হয়ে গেল আমাদের সামারি কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সামনে যাই। এটা আমাদের সামারির পঞ্চম লাইন। এখন দেখো রিয়ারেঞ্জ কেমনে লিখবো। একটি রিয়ারেঞ্জ লিখে আমি কি হবে, পরীক্ষার মধ্যে তুমি কনফার্ম থাকো রিয়ারেঞ্জ ব্যক্তি জীবনে আসার চান্স খুব বেশি, ব্যক্তি জীবনে আসার চান্সটা খুব বেশি। ঠিক আছে, তাহলে আমরা দেখি। দেখো রিয়ারেঞ্জ আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দিয়েছি ওটার মধ্যে বলেছি রিয়ারেঞ্জটা কি করবা, তোমরা 1-2 সিরিয়াল করে যার যে সিরিয়াল অনুযায়ী আছে তুমি এভাবে দিয়ে দিবা। প্যারাগ্রাফ আকারে লেখার কোনো দরকার নাই। প্যারাগ্রাফ আকারে লিখতে গেলে সমস্যাটা কি হয় যে ওখানে আরো ভুল হওয়ার চান্স থাকে, আরো সময় যায়। ওই প্যারাগ্রাফ আকারে না লিখলে সারা নাম্বার কাটবে এরকম কোনো ব্যাপার না, এরকম না। এনসিটিভির যে নিয়মটা আছে ওখানে এরকম কিছু বলা নাই, শুধু বলছে সিরিয়ালটা মেনটেন করতে। ওই প্যারাগ্রাফ আকারে না লিখলে নাম্বার কাটবে না, কাটবে এরকম কিছু কিন্তু নাই। ওকে, আচ্ছা এবার দেখো ব্যক্তি জীবনী যখন তুমি লেখবা, তো ব্যক্তি জীবনী লেখার ক্ষেত্রে যে নিয়মটা হয়, যেমন কাজী নজরুল আসতে পারে, রবীন্দ্রনাথ আসতে পারে, বা আরো আদার্স কেউ আসতে পারে। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও। তোমাকে বারবার বলতেছি তোমার উপকারের জন্য ভাই। দেখো ব্যক্তির জীবনী কেন্দ্রিক যদি কিছু হয়ে থাকে তখন 10টা লাইন তো তোমাকে লিখতে হবে। প্রথম লাইন কিভাবে হবে দেখো, প্রথম লাইন ব্যক্তির নাম অথবা পরিচয়, দ্বিতীয় লাইন জন্ম তারিখ অথবা জন্মসাল অথবা জন্মস্থান যেটা হইতে পারে, তৃতীয় লাইনটা পিতা মাতার পরিচয়। এটা তুমি কেমনে মনে রাখবা, এটা তো স্বাভাবিকভাবে তুমি জন্মগ্রহণ করো, তোমার একটা নাম থাকে, তোমার আব্বা আম্মার পরিচয় থাকে, তারপরে তোমার শিশুকাল কোথায় কাটে, যৌবনকালে তুমি কি করেছো, তারপরে দেখো পঞ্চম লাইনটা যে তুমি যৌবন কালটা কোথায় কাটিয়েছো, তারপরে তোমার শিক্ষা জীবন কি, তোমার জীবনে কি কি অর্জন আছে, তোমার জীবনে কি কি পেয়েছো, কি কি হারিয়েছো, ফাইনালি যেটা হবে তোমার মৃত্যুকাল, এটা আর কি। দেখো কর্মজীবন ব্যক্তির আবিষ্কার বা পদক বা পুরস্কার সে কি পেয়েছে এবং মৃত্যুকাল, এটা কিন্তু স্বাভাবিক। পরীক্ষার মধ্যে যদি এরকম আসে তাহলে দেখবা তুমি খুঁজে পাইতেছো। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার হইলো যে রিয়ারেঞ্জ গুলো যে আসে সেটা গল্প কেন্দ্রিক আর নয় মানুষের জীবন কেন্দ্রিক। যদি গল্প কেন্দ্রিক হয়ে থাকে তাহলে প্রথম দিকে তুমি যে লাইনটা খুঁজে যাবে বের করে দেখো, সকল রিয়ারেঞ্জের ক্ষেত্রে প্রথম লাইনটি বাছাই করার পদ্ধতি ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, বা হ্যাভ ইউ হিয়ার্ড, বা দেয়ার লিভড, অথবা ওয়ান ডে, দেয়ার ইজ, ওয়াজ, অথবা দেয়ার আর ইত্যাদি থাকলে তুমি বুঝেই নিবা এটা হলো কি আমার, এটা হলো প্রথম লাইন। কিন্তু লাইনগুলোতে কোনো প্রোনাউন থাকলে প্রথম লাইনে বসানো যাবে না, যেমন হি, সি, দে ইত্যাদি। এটা হয়তো বা দ্বিতীয় অথবা তৃতীয় লাইনের দিকে বসতে পারে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই এই জিনিসগুলো যদি থাকে এটা হলো কি আমাদের ফার্স্ট লাইন। ওকে, আচ্ছা তাহলে আমাদের রিয়ারেঞ্জ চলে গেল। যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকে এবং নামের পরিচয় থাকে সেটা হলো কি, সেটা হলো তোমার রিয়ারেঞ্জ। এবার দেখো লেটার কি আসবে, লেটার। দেখো লেটারের ক্ষেত্রে জাস্ট তুমি একটা লেটার, এটাই, আর কিছু শেখা লাগবে না। একটা লেটার শিখবা, জাস্ট শুধুমাত্র একটা লেটার, একটা লেটার শিখি তোমার কাজ শেষ। দেখো এখানে কি বলেছে, যেমন একটা ডেট দেওয়া আছে, তারপরে ধরো তুমি যে এলাকার ওই এলাকার নামটা দিলা, তারপরে মাই বাস ডিয়ার, এখানে যা আছে হুবহু তুমি তাই করবা। এখানে দেখো এই যে মায়ের পরে তৃতীয় লাইনের মধ্যে যে মায়ের পরে যে ড্যাশটা আছে ডট ডট ডট, এই ডটের মধ্যে তুমি সাবজেক্টটা বসাইবা। আর তারপরে দেখো অ্যাবাউট ইট, এখানে এসে তোমার মানে যে বিষয় সম্পর্কে লিখতেছ ওই বিষয় সম্পর্কে তুমি যদি কিছু পারো তাহলে দেও, আর যদি না পারো তাহলে তাহলে তো নাই, ঠিক না? এই আর কি ব্যাপার। মানে এইটা হলো শুধুমাত্র যে যারা সারা বছর পড়াশোনা করে নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা। আচ্ছা পরে দেখো থিম রাইটিং, যদি থিম রাইটিং আসে তো আসে, তো থিম রাইটিং পরীক্ষার মধ্যে বেশি আসে না, এটা যেহেতু আসতেও পারে কিন্তু সামারিটাই পরীক্ষার মধ্যে বেশি আসার চান্সটা বেশি, এই জন্য আমি এটা বলতেছি না, আপাতত এটা স্কিপ করলাম। আচ্ছা পরে দেখো কিভাবে তুমি আনসারটা কোয়েশ্চেন করবে, এই জিনিসটা আমরা একটু পরে দেখি। আমরা ওইটা করে আসি, আমাদের পার্টটা করে আসি, রিটেন পার্টটা আমরা করে আসি, পরে তোমাদেরকে বলতেছি। দেখো এই যে প্যারাগ্রাফের যে ব্যাপারটা, দেখো প্যারাগ্রাফের ব্যাপারটা যেহেতু ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ আসবে না, সেকেন্ড পার্টে আসবে। তারপর একটু দেখে নাও। দেখো এটা হলো যে যত ব্যাড সাইড মানে খারাপ যত সাইড আছে সবগুলা, যেখানে ফাঁকা ঘরটা থাকবে ওই ফাঁকা ঘরের মধ্যে তুমি একবার দেখে নাও, এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই সবগুলো হলো ব্যাড সাইডের প্যারাগ্রাফ, ঠিক আছে? এই যে প্যারাগ্রাফটা আছে টোটাল তুমি এটা শিখে ফেলবা, একদম কোনো কাহিনী ছাড়াই টোটাল শিখে ফেলবা।
এই পাতাটা আর এই পাতাটা, যেখানে যেখানে দেখো এস এন লাল কালি দেওয়া আছে এস এন, শুধুমাত্র ওই জায়গার মধ্যে তুমি খালি বসায় দিবা ওই যে ব্যাড ইফেক্ট গুলো আছে, এটা তাইলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। পরে দেখো গুড সাইডের প্যারাগ্রাফটা দেখো, এখানে যেগুলো আছে সব গুড সাইড, সব গুড সাইড যা আছে সব গুড সাইড। তো গুড সাইডের ক্ষেত্রে জাস্ট তুমি কি করবা, এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলবা, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। যেখানে শুধুমাত্র নামটা লিখতে হবে, শুধুমাত্র এই নামটা লিখে দিবা, আর কোনো কাজ নাই। দেখো এই যে এতটুকু এতটুকু শিখলেই তোমার মোটামুটি গুড সাইড ব্যাড সাইডের প্যারাগ্রাফ হয়ে গেল, জাস্ট মাত্র দুইটা শিখেই কাজ হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপর এডুকেশন রিলেটেড অথবা গুড সাইড অথবা আদার্স যে প্যারাগ্রাফগুলো আছে এখানে দেখো, তুমি ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা, দেখো। তারপরে এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত পুরাটা যেখানে শুধু এস এম লেখা আছে ওই জায়গার মধ্যে শুধু প্যারাগ্রাফের নামটা বসাইবে, আর কিছু করা লাগবে না। দেখো এতটুকু লিখলেই তোমার কাজ হয়ে গেল। ওকে, কিছু না লেখাতে লেখা তো ভালো, এই জন্য আর কি এটা ফরম্যাট। ওকে, আচ্ছা দেখো একটা ইমেল, জাস্ট মাত্র একটা ইমেল শিখবা তুমি, একটা ইমেল শিখেই তোমার কাজের কাজ হয়ে গেছে। দেখো প্রথমে লিখবা ফ্রম, তারপরে লিখবা টু, তারপরে সাবজেক্ট, তারপরে ডিয়ার ইসলাম, বা যা ইচ্ছা তুমি একটা লেখো এখানে, লিখে যেখানে যেভাবে আছে হুবু এতটুকু আসার পরে যে বিষয়টা পরীক্ষায় আসবে সেই বিষয়ের উপর ভিত্তি করে 2 থেকে বা 3 লাইন তুমি জাস্ট খালি তুলে দাও, 2 থেকে 3 লাইন তোমার মতো করে। ভাই আমরা এইচএসসি তে পড়ি, 2-1 লাইন বানায় লিখতে পারবো না, এটা কোনো হইলো? প্লিজ এটা তুমি করতে পারবা, ঠিক আছে। আচ্ছা তাহলে নো মোর টুডে, এই তো হয়ে গেল, এইটা দিয়া তুমি জাস্ট একটা ইমেল লিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখো 3টা অ্যাপ্লিকেশনের ফরম্যাট আমরা দিব। দেখো এখানে এই যে কম্পিউটার ল্যাব বা ডিবেটিং ক্লাব অথবা কমন রুম অথবা ক্যান্টিন অথবা টিউবওয়েল ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ক্লাব বা লিটারেচার ক্লাব বা ধরো এই শহীদ মিনার বা আরো যেগুলো আছে আর কি, এই টাইপের যে কয়টা আছে, এইটার জন্য তুমি শুধু একটা শিখবা, আর কিছু করা লাগবে না। এখানে শিখবা, এখানে যেখানে যেখানে এসএন লেখা ওখানে যে পরীক্ষায় যেটা আসবে সেটা খালি তুমি নামটা বসায় দিবা, তাহলেই কাজ শেষ। ওকে, একটা দেশ শেষ হয়ে গেল। তারপরে দেখো 2 নাম্বার যে ফরম্যাটটা আছে এটা হলো দা ফেব্রুয়ারি স্টেজ ড্রামা, স্টাডি ট্যুর, পিকনিক বা ধরো মিলাদ মাহফিল বা এরকম টাইপের যে কয়টা আছে, এটার জন্য জাস্ট তুমি এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে জাস্ট খালি এই ফরম্যাটটা তুমি লিখে ফেলবা, ডেটের জায়গায় ডেট, প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল, কলেজের জায়গায় কলেজ, আর যেখানে এসএন লেখা আছে ওই জায়গার মধ্যে শুধু কলেজের নামটা, তোমার যে পরীক্ষা যেটা আসছে শুধু খালি ওইটা দিয়ে দিবা, তাইলেই তোমার কাজটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো থার্ড যে এটা আছে ফরম্যাটটা আছে, দেখো এই যে লিভ অফ অ্যাডভান্স, তারপরে অ্যাবসেন্ট, লিভ অফ অ্যাডভান্স, তারপরে চেঞ্জ ইউর এনি সাবজেক্ট, টিসি, রিএডমিশন, টেস্টিমোনিয়াল, এই টাইপের যেগুলো আছে জাস্ট শুধু তুমি খালি একবার দেখো, দেখার পরে পরীক্ষায় যেটা আসবে জাস্ট খালি শুধু তুমি লিখে দিবা, তাইলেই কিন্তু কাজ হয়ে গেল। জাস্ট খালি পরীক্ষায় লিখে দিবা, তাইলেই শুধু হয়ে গেল। এখানে এসএনের জায়গায় জাস্ট খালি তুমি যেটা আসছে পরীক্ষায় এটা শুধু লিখে দিবা, তাইলেই হয়ে গেল। ওকে, আচ্ছা এইবার দেখো ফাইনালি যে ব্যাপারটা, তুমি মনে করো 3টা ফরম্যাট শেখার মতো তোমার কোনো মাথা ধরতেছে না, তাহলে তুমি শুধু এইটা শিখো, একটা শিখো, আর কিছু শেখা লাগবে না। ডেটের জায়গায় ডেট দাও, যদি তোমার কলেজ সম্পর্কে কিছু হয় তাহলে প্রিন্সিপাল লেখো, আর যদি কারো কাছে আবেদন করতে হয় তাহলে চেয়ারম্যান লেখো। যদি কলেজ সম্পর্কে হয় তাহলে তুমি কলেজ লেখো, আর যদি কোনো আবেদন হয় বিলেস অথবা ধরো কোনো কোম্পানির কাছে আবেদন করবা তাহলে বিলেস অথবা কোম্পানি লেখো। সাবজেক্টের ক্ষেত্রে যার সাবজেক্ট আসবে ওটা লেখো। তারপর দেখো ওই ব্যাক রেফারেন্স করলে তুমি যদি স্টুডেন্ট হও, ছাত্রছাত্রীদের জন্য আবেদন করতেছো তাহলে স্টুডেন্ট লিখবা, আর যদি কারোর জন্য আবেদন করো এলাকার জন্য বা কোনো অধিদপ্তরের কাছে তখন তুমি পিপুল লিখবা। আর এখানে আসে কলেজ হইলে কলেজ, যদি তুমি কলেজের জন্য করো কলেজ, আর যদি কোনো এলাকার জন্য আবেদন করো তাহলে এটা ভিলেজ হবে। ইউনো টপিক, টপিক বলতে কোনটা, ওই যে যেটা সাবজেক্টে তুমি লিখেছো যেটা পরীক্ষা আসছে এটা। ইট ইজ ভেরি এসেনশিয়াল, এখানে কি হবে স্টুডেন্ট লাইফ, ঠিক আছে। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার স্টুডেন্ট লাইফ। আর যদি কোনো পিপুলের জন্য লেখো তাহলে এখানে স্টুডেন্টের বদল কি হবে, পিপুলটা হবে, ঠিক আছে। যেখানে যেখানে পিপুল হওয়ার মানে মানুষের জন্য আবেদন করবা সেখানে পিপুল হবে, আর যদি তুমি কলেজের জন্য করো তাহলে কলেজ হবে, স্বাভাবিক ব্যাপার। তা লাস্টটা দেখো লোকালিটি অথবা কলেজ, কলেজ হলে কলেজ, লোকালিটি হলে লোকালিটি, আর নিচে যা আছে তাই। তুমি যদি কলেজের ছাত্রদের জন্য লিখে থাকো তাহলে কি হবে, স্টুডেন্ট অফ ইউর কলেজ অথবা পিপুল, আর যদি এটার জন্য লিখে থাকো এটা। তাহলে একটা জিনিস আমাদের বাকি আছে, এখনো যারা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব, আর আমাদের ফেসবুক পেজটা প্লিজ তুমি ফলো দিয়ে রাখো। দেখো আমরা যেটা এখানে সামনে রেখে চলে আসছিলাম, আমরা একটু এটা দেখা দিই তোমাদেরকে, এটা কিভাবে করতে হবে। আমরা 20 মিনিটের মধ্যে বলেছিলাম শেষ করব, দেখা যাক, আমরা শেষ করার চেষ্টা করতেছি। আচ্ছা দেখো এই পার্টটা হলো কোয়েশ্চেন আনসার করার লেখার নিয়ম, মানে যে আমাদের যে পরীক্ষায় যে একটা প্যাসেজ আসবে এখান থেকে তোমাকে কোয়েশ্চেন তো আনসার করতে হবে, সেক্ষেত্রে তুমি কিভাবে আনসারটুকু করবা এই জিনিসটা তুমি দেখে রাখো। হোয়াই মানে কেন, হো মানে কে, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কখন, হাউ মানে কিভাবে, হোয়াট মানে কি, এইগুলা দিয়েই কোয়েশ্চেনটা হবে তোমার। দেখো প্রশ্নটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তোমাকে উত্তরটা প্রেজেন্ট টেন্সেই করা লাগবে, প্রশ্নটা যদি পাস্ট টেন্সে থাকে উত্তরটা কি করা লাগবে, পাস্ট টেন্সেই করা লাগবে। ওকে, দেখো উত্তর লেখায় যে নিয়মটা আছে, হোয়াই দিয়ে তোমাকে যদি প্রশ্নটা করে প্রথমে প্রশ্নটা সাজাতে হবে, তারপরে বিকজ লিখতে হবে, পরে প্যাসেজ থেকে উত্তরটা লিখতে হবে।
বুঝছো ব্যাপারটা? প্রথমে প্রশ্নটা সাজাতে হবে, তারপরে বিকজ দেখতে হবে, পরে প্যাসেজ থেকে উত্তরটা বাইর করতে হবে। যদি হোয়াই দিয়ে কোয়েশ্চনটা করে, দেখো হোয়াই ইজ কি লিখছে এখানে, নকশিকাতা ফেমাস, নকশিকাতা কেন আসলে বিখ্যাত, তাহলে নকশিকাতা যেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, নকশিকাতা ইজ ফেমাস, পরে কি লিখবো বিকজ, আর বাকিটুকু তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এখান থেকে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু করে নিবা, তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে। ওকে, আচ্ছা দ্বিতীয় যারা দেখো হো দিয়ে যদি প্রশ্নটা করে তাহলে তুমি কেমনে করবা, হোয়ের জায়গায় প্যাসেজ থেকে শুধুমাত্র ব্যক্তির যে নামটা আছে ওই নামটা বসালেই কাজ শেষ, বাকি শুধু প্রশ্নের যে উত্তরটা সেটা দিয়ে দিবা। এখানে বলছে হু ইজ দ্য রাইটার অফ পেপার বুক, তাহলে ব্যক্তির নামটা কি, তাহলে দেখো এখান থেকে আমি কেমনে ধরছি ব্যাপারটা, যে পিপার ইজ দ্য রাইটার অফ পেপার বুক, তাহলে শুধুমাত্র ব্যক্তির যে নামটা আছে, এই যে ব্যক্তির নামটা আমরা প্রথমে দিব, ব্যক্তির নামটা প্রথমে দিয়া পরে লিখবো পিপার ইজ এ রাইটার অফ পেপার বুক, তাহলেই তোমার কাজ শেষ। হো দিয়ে প্রশ্ন করলে জাস্ট শুধু কি হবে, ব্যক্তির নামটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার হলো দেখো হোয়ার দিয়ে যদি কোয়েশ্চেন করে তাহলে তুমি কেমনে সাজাইবা, প্রথমে প্রশ্নটি সাজাতে হবে, প্যাসেজ থেকে স্থান অথবা জায়গাটার নাম লিখলে উত্তরটা কি শেষ। হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, তাহলে আমরা কি লিখবো, এখানে সাবজেক্ট হলো দ্য সেমিনার হেল্ড ইন, হেল্ডের পরে কি বসে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে, হেল্ড ইন, তাহলে যে জায়গাটার নাম আছে জাস্ট খালি ওই জায়গাটার নাম দিলেই কাজটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো হোয়ার দিয়া যদি আমরা আবার হোয়েন দিয়ে কোয়েশ্চেন করি তাহলে শুধু কি হবে, ওই যে টাইমটা বসাইতে হবে, তাইলেই হয়ে যাবে। প্রশ্নটা যেভাবে সাজাইতে হবে, দেখো হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশটা কত সালে কি হয়েছিল, স্বাধীন হয়েছিল। দেখো বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, তাহলেই কাজটা আমাদের হয়ে গেল। ওকে, তারপরে দেখো হাউ দিয়া যে কোয়েশ্চনটা হবে, প্রথমে প্রশ্নটা সাজাইতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, হাউ দিয়ে যখন কোয়েশ্চনটা করা হবে, হাউ ক্যান এ মডার্ন ম্যান বি সাকসিডেড, ঠিক আছে, যে হাউ মানে কি, কিভাবে, কিভাবে মডার্ন ম্যান মানে সাকসেসটা হয়েছিল, এই টাইপের কোয়েশ্চনটা। তাহলে এখান থেকে আমাকে দেখো সাবজেক্ট কতটুকু নেব, এ মডার্ন ম্যান বি সাকসেস, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, এরপরে কি লিখতে হবে বাই উইথ, আর বাকি যেটা আছে এটা কিন্তু অবশ্যই প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া আছে, ওখান থেকে কোয়েশ্চনটা বের করে তুমি কথাটাকে পাস্ট টেন্সে ফালাই দিবা, তাহলে উত্তরটা হয়ে যাবে। ওকে, আচ্ছা হোয়াট দিয়ে যদি কোয়েশ্চনটা করা হয়, প্রথমে প্রশ্নটা সাজিয়ে প্যাসেজ থেকে উত্তরটা নিতে হবে। দেখো হোয়াট ডাজ দ্য রাইটার মিন, তাহলে এটা অবশ্যই কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখান থেকে নিব দ্য রাইটার মিনস লেখার পরে যে রাইটার আসলে কি বোঝাতে চেয়েছে এই গল্পের ভিতরে, তাহলে এখান থেকে একটা থেকে দুইটা লাইন তুমি প্রেজেন্ট টেন্সে লিখলেই কিন্তু উত্তরটা শেষ। দেখো দ্বিতীয় হলো প্রথমে প্যাসেজ থেকে উত্তরটি লিখে প্রশ্নটি সাজিয়ে নিতে হবে, মানে তুমি ইচ্ছা করলে প্রথমটাও করতে পারো, ইচ্ছা করলে শেষেরটাও করতে পারো, মানে দ্বিতীয়টার মধ্যে বলতেছে প্রশ্নটা আগে লিখে তারপরে সাজাইতে। ওকে, এই তো। তারপরে দেখো ডো ডিড ডাজ দিয়ে যদি কোয়েশ্চনটা আসে, ডো অথবা ডিড অথবা ডাজ দিয়ে যদি কোয়েশ্চনটা আসে, দেখো ডো বার হইলো, ডো বার যদি থাকে তাহলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, আর যদি ডাজ থাকে তাহলে ভার্বের শেষে কি হবে, একটা এস অথবা ইএস যুগ হবে, আর যদি ডিড থাকে তাহলে ভার্বের শেষে কি হবে, ইডি যুগ হবে। ওকে, এই ছিল আর কি ব্যাপারটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের মতো এখানেই